মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং, কিন্তু কেন বললেন এ কথা জানুন বিস্তারিত। বেশি বলো না, বিধানসভার মাঝেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক দিলেন মমতার, কিন্তু কেন জেনে নিন আসল কাহিনী। দিলীপ ঘোষ রাহুল সিনহাদের কাজে লাগান, কড়া বার্তা এলো বিজেপির হাইকমান্ড থেকে। কেন বিজেপির কি তাহলে ভরাডুবি এ রাজ্যে, জানুন। এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন না অভিষেক, শাহরুখ, সালমান। উদ্বোধনের দিন বলিউড থেকে থাকছেন কারা, জেনে নিন সেই তালিকা। কেন আসছেন না বড় বড় সেলিব্রিটিরা, তাও আপনাদের জানিয়ে দেব বিস্তারিত খবরে। চাইনা ধর্মে ধর্মে বিভেদ, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সব থাকুক, বাংলাদেশ ইস্যুতে এবারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন শুনে নিন। ত্রিকোণ প্রেমে দেহ 6 টুকরো করেছিল, প্লাস্টিকে মুড়ে মুন্ডু খালের ধারে রেখেছিল। হুগলির নারকীয় সেই খুনের ঘটনায় অবশেষে ফাঁসির সাজা হলো 8 জনের। চিন্ময় আমাদের কেউ নন, বিশৃঙ্খলার মাঝে বিবৃতি দিল ইসকন, জানালো বাংলাদেশের সংবাদ মাধ্যম। উই আর শকড, বাদপড়া মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন করলেন ডেরেক ওব্রায়ান এবং তারপর তিনি এই বার্তায় দিলেন তাদের। আর কি কথা হলো তাদের সঙ্গে, জানুন সেই গোপন বৈঠকের কথা। শুরু হয়েছে অতি গভীর নিম্নচাপ, সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের। কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন আবহাওয়ার নয়া আপডেট। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত সংবাদে। একসময় লোকসভা ভোটে নিজের নাম না শুনে বেজায় চোটে দল ছেড়েছিলেন, ফিরে গিয়েছিলেন বিজেপিতে। সে সময় তাকে আফসোস করতে শোনা গিয়েছিল অর্জুনকে। সেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরাটা ছিল ভুল সিদ্ধান্ত। রাতারাতি অফিস ঘর থেকে সরেছিল মমতার ছবি, সেই জায়গায় স্থান পেয়েছিল মোদি। এদিকে দলবদলের পর তিনি গেরুয়া শিবিরে প্রার্থীপদ পেয়েছিলেন, তবুও বহু অঙ্ক কষেও শেষ রক্ষা হয়নি, মুকুট গিয়েছিল শাসক প্রার্থীর মাথায়। আজ পুরো দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিং। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছে। পুরো দুর্নীতি মামলায় ভবানী ভবনে এদিন হাজিরা দেন অর্জুন সিং। ভবানী ভবনে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সোমনাথ স্বামীর দায়ের করা মামলায় অর্জুনকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ভাটপাড়া পুরসভার সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ। সমবায় ব্যাংকে 13 কোটি টাকার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে। সিআইডির সূত্রের খবর, প্রয়োজনে বিজেপি নেতাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছে, ভয় পেয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে মমতা। আগেও সিআইডি ডেকেছে, সময় নষ্ট হয়েছে, এবারও ডেকেছে সময় নষ্ট করতে, এমনটাই জানিয়েছেন অর্জুন সিং। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। শোকজ করা হয়েছিল আগেই, নিরাপত্তাতেও হয়েছে কাটছাট। এবার বিধানসভায় দলের বিধায়ক হুমায়ুন কবিরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে মমতা বলেন, শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে। দৃশ্যত বিরতি প্রকাশ করে কবিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, এত কথা কেন বলো, বেশি বলো না। পরে মুখ্যমন্ত্রীর ঘরেও যান কবির। মুখ্যমন্ত্রী তাকে দেখা মাত্রই বলেন, আগে শোকজের উত্তর দাও। প্রসঙ্গত, এদিন অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করার নির্দেশ দেন। সব বিধায়করাই তার সঙ্গে দেখা করতে যান। এলাকা ভিত্তিক কাজকর্ম নিয়ে বিধায়কদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তার সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাকে দেখা মাত্রই মমতা বলেন, আগে শোকজের জবাব দাও। গত সপ্তাহে বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন, সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তারপর মুখ খুলতে দেখা গিয়েছে ফেরহাদ হাকিমকে। হুমায়ুনকে কটাক্ষ করে ফেরহাদ বলেছিলেন, ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া জিতে দেখাক হুমায়ুন। সোমবার কালীঘাটে বৈঠকের পর আরও বিস্ফোরক কথা বললেন হুমায়ুন। তিনি অভিযোগ করেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে, সেটা কেউ করলে মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে নতুন করে বিতর্কেরও জন্ম হয়েছে। প্রথমে লোকসভা ভোটে খারাপ ফল, তারপর কয়েকদিন আগে উপভোটে আরও খারাপ ফল হয়েছে রাজ্য বিজেপির। জেতা আসন ফসকে গিয়েছে হাত থেকে। এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই জানা যায়, দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন বানসাল। সূত্রের খবর, সংশ্লিষ্ট বৈঠক থেকে বানসাল বলেন, কোনো বিধায়ক কোনো সাংসদ কোথায় কি করছে সব খবর আমাদের কাছে আছে।
অনেকেই এলাকায় যান না, অন্য জায়গায় ঘুরে বেড়ান, সেখানে গিয়ে দাদাগারি করলে দল মেনে নেবে না। সেই সম্পর্কে বনসাল আরও পরামর্শ দেন, নিজের এলাকায় সময় দিতে হবে, তৈরি করতে হবে সংগঠন। বনসাল আরও বলেন, জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন, আপনি এলাকার বিধায়ক, সাংসদ, তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের? প্রয়োজনে পুরনো নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওই কেন্দ্রীয় নেতা। আরও বেশি করে তাদের যুক্ত করুন বলেও জানিয়েছেন। বস্তুত 2026 বিধানসভা ভোট, তার আগেই এই উপভোট ছিল কার্যত সেমিফাইনালের মতন, কিন্তু সেখানে পরাজয় শুধু তাই নয়, মাদারিহাটের মতন জেতা আসনেও হার ভাবাচ্ছে বিজেপিকে। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। বাদ্যে বেজে গিয়েছে আগামী মাসের 4 তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। এবার KIFF 30তম বর্ষে পা দিতে চলেছে, তাই আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রসঙ্গ উঠলেই যে প্রশ্নটি স্বাভাবিকভাবে এসেই যায় সেটা হলো, এবার কোন কোন বলি সেলেব থাকছেন এই উৎসবে? শাহরুখ খান, বিগ বি, অমিতাভ বচ্চন কি থাকবেন? উত্তরটা হলো না। নবান্ন সূত্রে খবর, এবার চলচ্চিত্র উৎসবে শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন, দেশের অন্যতম 3 সুপারস্টারের কেউই উপস্থিত থাকতে পারছেন না। এবার প্রশ্ন, তাহলে বলিউড থেকে এবার কারা থাকছেন? জানা যাচ্ছে এবার থাকছেন শাবানা আজমি, জাভেদ আখতার এবং বলিউড অভিনেতা তথা এবার রাজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়া 5ই ডিসেম্বর আসতে পারেন বিদ্যা বালান। বলিউড তারকা ছাড়া চলচ্চিত্র উৎসবের সঙ্গে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। জানা যাচ্ছে কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুম্বাই গিয়ে চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন শাবানা আজমির আমন্ত্রণ জানিয়ে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিগ বি এবার থাকতে পারছেন না বলেও জানা যাচ্ছে। খুব সম্ভবত নিরাপত্তাজনিত নানান কারণে এবার আসছেন না শাহরুখ, সালমানরাও। সকালে বিধানসভাতেই বাংলাদেশ নিয়ে নিজের অবস্থান জানিয়েছে। বিকেলে ফের বাংলাদেশ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করলেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তার দল তৃণমূলের সমর্থন থাকবে বলেও জানালেন। ধর্মে ধর্মে বিভেদ যে কাম্য নয় তা জানিয়ে দিলেন মমতা। পাশাপাশি নাম না করে বিজেপিকে একহাত নিলেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। সেখানে মমতা সহ ইন্ডিয়া জোটের শরিকরা উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, ভারত একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ। অন্য দেশ সম্পর্কে কিছু করতে হলে দেশের সরকারই করবে। আমরা দুঃখিত, মর্মাহত। আগেও অনেক মানুষ মারা গিয়েছে, এখন অত্যাচারিত হচ্ছেন। আন্দোলনের সময় অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছেন, আজও তার রেশ চলছে। মমতা এদিন আরও বলেন, আমরা কেউ এমন ঘটনাকে সমর্থন করছি না, যে কোনো ধর্মের উপরই হোক না কেন এমন ঘটনার সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুবই সীমিত। আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ। ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে পদক্ষেপ করতে পারে। আমরা এতটুকু বলতে পারি যে সরকার যেই থাকুক না কেন তাদের বিদেশ নীতিতে সমর্থন করব। আমাদের বক্তব্য পরিষ্কার, কোনো ধর্ম, বর্ণ, জাতির ওপর অত্যাচারকে সমর্থন করি না আমরা। না হিন্দু, না মুসলিম, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক, এটাই আমাদের নীতি। হুগলির নৃশংস হত্যাকাণ্ড যেন অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুরকেও হার মানায়। অতীতে প্রেমিকাকে খুন করে টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল প্রেমিক। দিল্লির এই ঘটনায় শিউরে উঠেছিল সারা দেশ। তারপর কিছু মাস আগে প্রায় একই রকম মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। এই শহরেই বাংলাদেশের সাংসদকে খুন করে টুকরো টুকরো করে নানান জায়গায় ফেলে আসার অভিযোগও উঠেছিল। আরও কয়েক বছর পিছিয়ে গেলে রাজ্যের বুকে হয়েছিল নৃশংস খুনের ঘটনা, বিষ্ণুমাল হত্যাকাণ্ড। অবশেষে 4 বছর পর সেই মামলায় চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হলো কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 8 জনের। চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হলো কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 8 জনের। বিষ্ণুমাল হত্যাকাণ্ডের সাজা ঘোষণা করা হলো অবশেষে চুঁচুড়া আদালতে। কুখ্যাত দুষ্কৃতীদের এবং তার 7 সঙ্গীকে গত 25শে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। আজ সাজা ঘোষণা করেন বিচারক শিবশঙ্কর ঘোষ। 4 বছর আগে নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের সাজায় খুশি মৃত যুবকের পরিবার। ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11 অক্টোবর চুঁচুড়া শহরে জনবহুল এলাকায় রায়ের বের থেকে বছর 23-এর যুবক বিষ্ণুমালকে বাড়ির সামনে থেকে মোটর বাইকে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস এবং তার সাগরেদরা। সেই রাতেই চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধর থেকে মুন্ডু আলাদা করে দেহ 6 টুকরো করেছিল বলে অভিযোগ।
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ। সেই আবহে এবার সে দেশের ইসকন জানিয়ে দিল চিন্ময় তাদের কেউ নন, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তার কোনো বক্তব্য কিংবা কাজকর্মের দায় নেবে না বাংলাদেশ ইসকন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সে দেশের ইসকনের নেতারা জানিয়েছেন চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঢাকার স্বামীবাগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ইসকন বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, মাস কয়েক আগে শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তার কোনো রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়। সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, চিন্ময়ের বিরুদ্ধে কয়েকজন শিশু হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযোগের ভিত্তিতে চিন্ময়কে চিঠি দিতে কারণ দর্শাতে বলা হয়। তদন্তের স্বার্থে 3 মাসের জন্য পুণ্ডরিক ধামের অধ্যক্ষ পদ থেকে তাকে সরে দাঁড়াতে বলা হয়, কিন্তু তিনি নির্দেশ মানেনি। এরপর গত জুলাই মাসে চিন্ময়কে বহিষ্কার করে ইসকন। সদ্য প্রকাশ হওয়া মুখপাত্রের তালিকায় বাদ পড়েছে পুরনো কয়েকটি নাম। তাতে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। আর এবারে আরও তাৎপর্যপূর্ণ ঘটনা, বাদ পড়া সেই মুখপাত্রদের ফোন করলেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ফোন করেন তিনি। সদ্য মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রায়, কোহিনুর মজুমদার। তারা প্রত্যেকেই তৃণমূলের অভিষেকপন্থী বলে পরিচিত। সূত্রের খবর, সেই মুখপাত্রদের কাছে বৃহস্পতিবার গেল ডেরেকের ফোন। কনফারেন্স কলে তাদের সঙ্গে কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। বুধবার নাম বাদ পড়ায় কার্যত অসন্তোষ প্রকাশ করেন অরূপ চক্রবর্তী। দলের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি মনে করিয়ে দেন, দলের কঠিন সময় বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে বিরোধীদের গালিগালাজ খেতে হয়েছে তাদের। সূত্রের খবর, ডেরেক বলেছেন, উই আর শকড, অর্থাৎ আমরা বিস্মিত। নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ডেরেক। তিনি জানিয়েছেন অভিষেককে গোটা বিষয়টি জানাবেন। মুখপাত্ররা খুব ভালো কাজ করেছেন বলে প্রশংসাও করেছেন। শীতের পথে কাটা হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও কেমন থাকবে আবহাওয়া, প্রশ্নটা থেকেই যাচ্ছে। শুক্রবার শহর কলকাতার তাপমাত্রা কেমন থাকবে জানিয়ে দিলেও হাওয়া অফিস, এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা। হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় 10 থেকে 26 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে, তবে আর্দ্রতার প্রভাব পড়ছে। শহর কলকাতার আপেক্ষিক আর্দ্রতা 80-র ওপরে ছিল। সকাল 8:30টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। দুপুরের পর পরিবর্তন হয়, বিকেল 5:30টায় তা অনেকটাই নেমে পৌঁছয় বা 53%। সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 2 জেলাতে। 29শে নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা জেলায়। 30শে নভেম্বর শনিবার ও 1 ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে, বঙ্গোপসাগরে তৈরি হবে অতি গভীর নিম্নচাপ, তবে তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও শীতের পথে কাটা হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।